নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। কৃষি দর্শন মানে বিভিন্ন রকম ফসল এবং শাকসবজি ফল নিয়ে আলোচনা। এখন প্রচণ্ড দাবদাহ গরমের, এই গরমের যে দাবদাহ তার মধ্যে যেমন আমরা হাঁসফাঁস করছি তেমনভাবে অপেক্ষা করছি কখন আসবে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমরা, কখন একটু কালবৈশাখীর দমক আসবে কিংবা হবে একটু বৃষ্টি। কিন্তু বৃষ্টি, কালবৈশাখীর দমক এবং গ্রীষ্মের দাবদাহ এই সব কিছুর সঙ্গেই যে ফসলটি জড়িত, বলা ভালো যে ফলটি জড়িত, সেটি আম। এবং এই গরমকালে বৈশাখ মাসে আম পাকতে শুরু করেছে, আমরা অপেক্ষা করছি কখন তা বাজারজাত হবে সেই জন্যে। এবং এই বিষয়কে নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় আম বাগানের প্রয়োজনীয় ব্যবস্থাপনা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আসুন পরিচয় করে নিই তাদের সাথে। রয়েছেন ডক্টর দিলীপ কুমার মিশ্র, প্রফেসর, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, অ্যাসোসিয়েট ডিন, কলেজ অফ এগ্রিকালচার, শুশুনিয়া, বাঁকুড়া। স্যার, স্বাগত আপনাকে আমাদের কৃষি দর্শনের স্টুডিওতে। এবং রয়েছেন প্রগতিশীল কৃষক বন্ধু অমল কুমার গণ, প্রগতিশীল কৃষক, পিপুলবেড়িয়া, হাঁসখালি, নদিয়া। অমলবাবু, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আজকে আলোচনা করব আম বাগানের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে। প্রথমেই ডক্টর মিশ্র, আপনার কাছে আসছি যে এই সময় কিছু কিছু গাছে আমরা দেখছি ছোট ছোট আম হয়েছে, আবার কিছু কিছু গাছের আম কিন্তু বেশ বড় হয়ে গেছে। এর ঠিক এই তারতম্যের কারণটা ঠিক কি, যদি আপনি বিস্তারিতভাবে বলেন। ঠিকই বলেছেন, বিভিন্ন প্রজাতি অনুযায়ী আসলে আমের বিভিন্ন প্রজাতি রয়েছে। আমরা যেমন বাজারে হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস ইত্যাদি নাম শুনি, এরকম আমের প্রচুর প্রজাতি রয়েছে এবং স্থানভেদেও কিন্তু সেটা তারতম্য ঘটে। আচ্ছা, যেমন উত্তরবঙ্গে এখন আমাদের চেয়ে আরও পিছিয়ে থাকে, আবার আমরা যদি দেখি আমাদের অন্য রাজ্যে যেমন অন্ধ্রপ্রদেশের দিকে চলে যায়, হায়দ্রাবাদে, তো সেখানে আরও আগে হয়। অর্থাৎ দুটো দিক, একটা ঋতু এবং হচ্ছে প্রজাতি। বেশিরভাগ ক্ষেত্রে এই বিভিন্ন প্রজাতির আমগুলোই ঋতুর সঙ্গে তারা বাড়ে, বড় হয়। সেজন্যই আমরা কিছু গাছে এখনও আমরা ফুল দেখতে পাচ্ছি যারা একটু নাভি জাতীয়, খুব ছোট গুটি রয়েছে, আবার কোথাও কোথাও অনেকটাই বড় হয়ে গেছে। এটা মূল কারণ হচ্ছে আমি বিভিন্ন প্রজাতি বা এই তারতম্যের জন্য, বিভিন্ন জাতের তারতম্য এবং প্রকৃতির তারতম্য, বিভিন্ন জায়গার তারতম্য অনুযায়ী। আচ্ছা আচ্ছা, অমলবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে এই আম চাষের সাথে বা আম ফলনের সাথে যুক্ত। আপনার কতটা জমি আছে এবং আপনার জমিতে আপনি কি কি প্রজাতির বা কি কি জাতের আমের চাষ করে থাকেন? আম খেয়ালি ফসল যেমন, আবার অর্থকরী ফসলও বটে। অবশ্যই। আমার বিভিন্ন প্রজাতির প্রায় 500 আম গাছ আছে। এই 500 জাতি বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন জাতের। কারণ কোনো আমটা যদি আগে হয়, কোনোটা মাঝারি, কোনোটা শেষে, তাহলে আমার এই যে হারভেস্ট করতে আমার সুবিধে হবে। কারণ এখন ম্যান পাওয়ার কিন্তু খুব কমে গেছে। একদম। তাহলে এখন যেমন আমি কাঁচা আমটা পারছি, এবার কাঁচা আমটা বাজারজাত করার পর আবার ধরুন সেই ছোট আমটা আবার বড় হয়ে যাবে। এবার হিমসাগর, ল্যাংড়া, ফজলি তারাও আস্তে আস্তে ম্যাচিওর হয়ে যাবে। তা এই কারণে আমের বিভিন্ন প্রজাতির আমি প্রায় আছে আমার বাগানে। সরিষাস, ল্যাংড়া, হিমসাগর, তারপরে এখন নতুন একটা বেরিয়েছে চ্যাটার্জি বলে। আচ্ছা। ও আমটাও খুবই ভালো, কাঁচা হিসেবে খুব ভালো বাজার পাওয়া যায় আর কি। আর কাঁচা মানে যখন এই আমের ভেতরে হলুদ হয়ে যায় হিমসাগর বা ল্যাংড়ার, তখন এই চ্যাটার্জি আমের ভেতরে সাদা থাকে, ওটা শুকুল হিসেবেই বিক্রি হয় এবং ভালো দাম পাওয়া যায়। আচ্ছা, ডক্টর মিশ্র, আপনাকে জিজ্ঞেস করব যে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে বাড়ন্ত সময় আম যখন বাড়ছে তখন কিন্তু অনেক সময় গাছ থেকে ঝরে পড়ে যায়। এই সমস্যাটা কেন আমরা দেখতে পাই এবং কি করলে আমাদের কৃষক বন্ধুরা যে এই ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন? ঠিকই বলেছেন, আম গাছে যত ফুল হয় এবং যত আমের গুটি আসে তার একটা বড় অংশই কিন্তু ঝরে পড়ে যায়। আচ্ছা। পড়ে যায় তার কিছু প্রাকৃতিক কারণেই পড়ে যায়। গাছের যে তার জিনগত যে ধর্ম, অর্থাৎ গাছের ধর্ম অনুযায়ী সেটা পড়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি পরিচর্যা ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আম ঝরে পড়ে যায়। কারণ একটা পুষ্পমঞ্জুরিতে কয়েক হাজার ফুল ফোটে, কয়েকশো আমও হয়, গুটি হয়, কিন্তু গাছ তার প্রয়োজন মতো কিছু আম এমনিতেই ঝরে ফেলে দেয়।
আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ঠিকমতো পরিচর্যা না করি, যেমন আমরা যদি সময় মতো জল দিতে না পারি বা বিভিন্ন রোগের বা পোকার আক্রমণ হয়, তার ফলে কিন্তু অনেক আম ঝরে যায়। সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর প্রাকৃতিক কারণে আম অনেকটাই পড়বে, সেটা মেনে নিতে হবে। আচ্ছা, কারণ একটা পুষ্পমঞ্জরিতে 3টে বা 2-3টে আমের বেশি হলে পরে সেই আমগুলো কিন্তু কখনোই পুষ্ট হবে না, অথবা একটা সময় ঝরে পড়ে যাবে। সুতরাং প্রাকৃতিক কারণের পর আমাদের করণীয় হচ্ছে যে গাছ আম যখন বাড়ন্ত আম হবে সেই সময় একটা পরিমিত জল মাটিতে রাখতে হবে এবং রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আচ্ছা। অমলবাবু, আপনার তো অনেকটা জমি রয়েছে যেখানে আপনি বললেন 500-রও বেশি গাছ রয়েছে, আপনি আম চাষ করেন। তা অন্যান্য বছরের থেকে এই বছরে যে আমের ফলন হয়েছে সেটা কেমন হয়েছে যদি বলেন, এবং তার পাশাপাশি জানবো যে ভালো ফলনের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, একটু বিস্তারিতভাবে জানবো আমরা বিষয়টা। আগেই বললাম যে আম খেয়ালি ফসল, তথাপি এবার আম কিন্তু হওয়ার কথা নয় এবছরটা, আচ্ছা, কিন্তু এবার কিন্তু মানে এই ক্লাইমেটের জন্যে প্রভূ তো মানে একটু লেটে বলটা বেরোলো, কিন্তু প্রভূ তো এবার আম মানে আমার নদিয়া জেলায় অন্তত হবে, বিশেষ করে আমার এলাকায়। এবং এই আমের এখন আর ওই মানে পরিচর্যার অভাব হলে কিন্তু হবে না। প্রথম থেকেই ধরুন আশ্বিন মাস পড়ার সঙ্গে সঙ্গেই বেশি আমের গাছের গোড়াগুলোকে চাষ দিয়ে বা গোড়াগুলোকে একটু মাটি সরিয়ে দিয়ে সেখানে যাতে বর্ষাকালেই এই যে আমের বেশি শত্রু হচ্ছে হপার বা শোষক পোকা, তো এই শোষক পোকা নিয়ন্ত্রণ না করতে পারলে হবে না। এবার কিন্তু আম একটু মানে মার্বেল গুলির মতো হয়ে গেলে পারে তখন আর এই হপার বা শোষক পোকায় বিশেষ কিন্তু ক্ষতি করে না। কিন্তু এবার দেখা গেল কি না, 3 দিনের মধ্যে 3 দিন ভালো গরম পড়লো, একদিন একটু বৃষ্টি হলো হালকা, এবং তার থেকেই মানে হপারটা তলার থেকে উপরে যায়, এবার উপর থেকে তলায় নামলো। তা যাই হোক, বেশ কিছু ক্ষতি সাধন করেছে, যে খেয়াল করতে পারেনি কিছু দাগ ডাগ করেছে, তথাপি আম এবার মানে ভালো আম আছে। মানে অন্যান্য বছরের থেকে এবছর এবার যথেষ্ট মানে এখনো পর্যন্ত মানে ওয়েদার আমের অনুকূল, এটাই আমার বলা যায়। এবং প্রভূত আছে কারণ মানে আগা গোড়া সাজানো আছে এবার আম। কি কি পরিচর্যা করেছিলেন আপনি? পরিচর্যা এই আম উঠে যাওয়ার পর গাছের যে সমস্ত শুকনো ডালগুলো সেগুলো কেটে ফেলে দিতে হয়, দিয়ে ওটা বাগানের বাইরে বের করে দিতে হয়, মানে কাঠ হিসেবেও ব্যবহার হয় গ্রামে। আর গোড়াটা চুষে ফেলতে হয় কিছু। এখন তো জৈব সার পাওয়া খুব কঠিন, ফলে ওই যে গাছের পাতা পড়েছে ওই পাতাটা বা কিছু রাসায়নিক এগুলো মাটির সঙ্গে মিশে বর্ষাকালে একটু চাষ দিয়ে দিলে ওই পাতাটা একটা সারে রূপান্তরিত হয়, বা যে ঘাসটা রয়েছে সে ঘাসটাও একটা সারের কাজ করে। তা ওখানে তারপরে যেমন আশ্বিন মাস যখন হয়ে গেল, তারপরের থেকেই গাছের গোড়ায় জল দেওয়া, তারপরে একটু চাষ দেওয়া, এটা করতে হবে। কারণ এই যে হপারটা থাকে মূলত ওই মাটিতে, এবং এই মাঠে যদি আগাছা থাকে তাহলে ওর মধ্যে থেকে যায়। এই আশ্বিনের পর এই মানে শীত, এই আমাদের এখানে তো ধরুন অঘ্রাণ মাসে শীত একটু হালকা আসতে থাকে, ওই সময় কিন্তু ওই মানে গাছের গোড়ায় চারিপাশে একটু ওষুধ দিতে হয়। তারপরে যদি আপনি গাছটাকে বর্ষাকালে ওই মানে প্লাস্টিক যদি বা হলুদ কাপড় দিয়ে বেঁধে দিতে পারেন, প্লাস্টিক জড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই পোকাটা উপরে উঠতে পারবে না, এবং ওতে ইয়েটাও অনেকটা মানে ওদের আক্রমণটাও কম হয়। ওদের জন্ম অনেক আগেই হয়, কিন্তু আমরা দেখতে পারি যে মুকুল ফোটার সঙ্গে সঙ্গে ওরা এই ওয়েদারের ইয়েতে ওরা অসংখ্যভাবে জন্মায়। এবারই তো দেখা গেল যেভাবে মানে 3 দিনে ক্ষতি করলো, এটা আমার জীবনে, আমার এই 79 বছর বয়স হলো,
আমি ছোটোর থেকেই আমাদের এই বাগানেরই মানে পরিচর্যা করা হয়, বা বাগান নিয়েই বাবা কাকাদেরও দেখেছি। তা তথাপি এবার যেটা হলো, এটা আমার জীবনে আমি কখনো এমন দেখিনি আর কি। আচ্ছা। তবে সুতরাং যখন আম চাষ হচ্ছে, মানে আমাদের আমটা পাচ্ছি হয়তো আমরা এই সময়টায় গ্রীষ্মকালে, কিন্তু পরিচর্যার দিকে সারা বছর সারা বছরই নজর খেয়াল রাখতে রাখতে হবে। হয়। হ্যাঁ, আম নিয়ে নিলাম, মানে ফল হারভেস্ট হলো আর আমি বাড়িতে গিয়ে ঘুমালাম, তা হবে না। আচ্ছা, ওই আচ্ছা, তখন থেকেই গাছের সঙ্গে মানে সম্পৃক্ত হতে পারলে তবে এই সময় আমরা লাভের মুখ দেখতে লাভের পাবো। মুখ দেখতে পাবো। স্যার, আপনার কাছে আসছি যে আমরা অনেক সময় দেখি যে গাছে গুটি ধরার পরে গাছের ছালে একটা খসখসে ব্যাপার বা একটা বাদামি বাদামি দাগ আসছে। এই ধরনের সমস্যাটা কেন হয় এবং কি করলে প্রতিরোধ হতে পারে এগুলো? আসলে গাছের যখন ফল ধরে গাছে, উনি যেটা বলছিলেন যে শোষক পোকা ওরা তো রস চুষে খায়, তাতে অনেক ক্ষতি হয়, অনেক ফুল ঝরে যায়, ফল ঝরে যায়। তারপর যখন গুটিটা ধরে যায় গাছে, গুটি ধরে যাওয়ার পর তখন এক ধরনের ছত্রাক ওখানে আক্রমণ করে, সেটা অ্যানথ্রাকনোস এক ধরনের রোগের নাম, ওটাকে এক ধরনের ছত্রাক আক্রমণ করে, সেটার একটা কারণ হয়। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে ওখানে এক ধরনের ছোট্ট পোকা, মাছি পোকা, তারা ওই ফলের যে কচি ছাল, সেই কচি ছালটা আস্তে আস্তে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। আচ্ছা। এবার কখনো কখনো সেটা গোটা ছালটাই কিন্তু মানে এর আমের যে গোটা চারপাশটা সেটাই কিন্তু ঢাকা হয়ে যায় প্রায় ওই বাদামি খসখসে দাগে। তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই পোকাটা আক্রমণ যাতে যখন করবে, অর্থাৎ গুটিটা ধরে যাওয়ার পরপরই কিন্তু তার জন্য প্রয়োজনীয় কীটনাশক এবং ছত্রাকনাশক আমাদের প্রয়োগ করতে হবে। আর অমলবাবু একটু আগে আবার বলেছিলেন যে এই যে শোষক পোকা, এই শোষক পোকা এত ক্ষতি করে, মারাত্মকভাবে ক্ষতি করে ফেলে। এবং এবছর সত্যি সত্যি উনি যেটা বলতে চেয়েছিলেন যে আবহাওয়ার তারতম্যের জন্য এই পোকাগুলো, এদের লাইফ সাইকেল খুব শর্ট, অর্থাৎ 3 থেকে 5 দিনের মধ্যে এদের জীবনচক্র কমপ্লিট হয়ে এরা সংখ্যায় এত বেশি হয়ে যাচ্ছে। এবং এবছরে এই ক্ষতিটা একটু বেশি হয়েছে, যারা খেয়াল করেননি তাদের আম কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অমলবাবু, আপনি এই যে এখন যে প্রকৃতির খামখেয়ালিপনা আমরা দেখতে পাচ্ছি, বা কখনো দেখছি প্রচণ্ড গরম পড়ছে, আবার মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হচ্ছে, যে এই যে প্রকৃতির তারতম্য, প্রবল গরম, ঝড় বৃষ্টি, এই সব কিছুর মধ্যে কিভাবে আমের ফসলটাকে রক্ষা করা সম্ভব? আমের ফসল, আম প্রকৃতির ওপর আমাদের তো নিয়ন্ত্রণ নেই, তবুও যদি কেউ মানে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনা কি কি নেবে? মানে ইয়ে করে, তাহলে অনেকটা এড়িয়ে ইয়ে করা যায়। যেমন ধরুন, ঝড় একটা বিরাট ক্ষতিকারক জিনিস, কিন্তু এই ঝড়টাকে আটকানোর জন্যে বা তার ক্ষতিটা কম করবার জন্যে যদি আপনি এই মানে গাছটাকে ছেটে রাখেন এবং ওর মধ্যে দিয়ে হাওয়া মানে চলাচলের প্রবাহিত ব্যবস্থা হতে পারে, তাহলে কিন্তু আপনার এই আমের ক্ষতিটা কম হবে। তা গাছের, যেমন আপনি আম গাছের বাগানের পাশ দিয়ে সুপারি বা নারকেল, তাল, এ জাতীয় গাছ যদি কিছু মানে লাগান, তাহলে এরাও কিন্তু আপনার ঝড়কে অনেক অংশেই প্রতিহত করে। তবে সবচেয়ে বড় জিনিস যে ওর মধ্যে হাওয়া চলাচলের বন্দোবস্ত করতে হবে, যাতে গাছের মধ্যে দিয়ে মানে হাওয়াটা বেরিয়ে যেতে পারে। আর যদি গাছ যদি মানে ডালপালা আপনি না ছাটেন, তাহলে ওই মানে তলার যে ডালগুলো দিয়ে ইয়ে বেরোচ্ছে, ওটাই আম হবে না, আর ওতে হাওয়া আটকাবে এবং ওতে ঝড় হাওয়া আটকে আপনার ক্ষতি সাধনই করবে। তাহলে এইভাবে প্রকৃতির উপর আমাদের হাত না থাকলেও আমরা এই পরিচর্যাগুলো করলে পারে ইয়েটা অনেকটাই ক্ষতিটা খানিকটা কমাতে পারি বা প্রতিহত করতে পারি। এই প্রসঙ্গে বলছি যে অমলবাবু বললেন খুব শুধু পরিষ্কার করে যে গাছকে যদি যত্ন করি, একটা দিক যেমন হাওয়ার ক্ষেত্রে বললেন যে গাছ আমরা আম কেটে নেওয়ার পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে, গাছকে কিছু ডাল ছেটে দিলে সে স্বাভাবিকভাবেই সেদিক দিয়ে হাওয়া চলাচল করবে। এদিকে একদিকে যেমন ঝড়ের প্রভাব কমবে, তার সঙ্গে সঙ্গে রোগ পোকার আক্রমণও কিন্তু কম হবে, কারণ ওখানেই বাসা বেঁধে থাকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এবং পোকামাকড়, তারা ওখানে বাসা বেঁধে থাকে, সেটাও কমবে। আরেকটা হচ্ছে হেলদি গাছ যদি হয়, অর্থাৎ গাছ যদি স্বাস্থ্যবান হয়, তাহলে কিন্তু তার ফলও
ভালো হবে, এটা একটা দিক। অর্থাৎ গাছকে সারা বছরের এই যে আমাদের পরিকল্পনা অনুযায়ী গাছের যে যত্ন, সেই যত্ন নেওয়া, গাছকে বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার, অর্থাৎ আম থাকা অবস্থায় একবার অল্প এবং আম কেটে নেওয়ার পরে আবার একবার গাছকে প্রভূত পরিমাণ তার প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে। তো গাছ যদি শক্তিশালী হয়, সে তার সন্তানকে রক্ষা করার ক্ষমতাও তার কাছে বেশি হবে। সুতরাং আমাদের যদি, আর বাকিটা তো বলেছেন উনি যে প্রকৃতির উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমরা যদি উইন্ড ব্রেক করি, অর্থাৎ হাওয়াকে আটকানোর জন্য ঘন করে যদি আম বাগানের দুপাশে চারপাশে দুটো করে অন্তত সারি বা দুটো বা তিনটে সারির নারকেল বা অথবা সুপারি কম্বিনেশন করে যদি আমরা লাগাই, তাহলে ওখানে অনেকটা হাওয়াটা ধাক্কা খেয়ে হাওয়াটা উপর দিকে চলে যায়, আমাদের গাছের থেকে কম লাগে। তা এরকম ব্যবস্থা নিলে পরে কিন্তু আমরা অনেকটাই ক্ষতি কমাতে পারি। সাথী গাছের কথা বলছেন, সাথী গাছ, কিন্তু সেই সাথী হবে শুধু বর্ডার এরিয়াতে। অর্থাৎ হাওয়াটা যখন আসবে, হাওয়াটা যে পাশ থেকেই আসুক না কেন, আমরা জানি হাওয়াটা সাধারণত আমাদের এখানে বেশিরভাগ আসে দক্ষিণ দিক থেকে, আর কখনো ঝড় আসে উত্তর পশ্চিম দিক থেকে। তবু আমরা চারপাশে যদি অন্তত লাগানোর সুযোগ থাকে, তাহলে হাওয়াটা ওখানে ধাক্কা খেয়ে গাছের উপর দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সরাসরি গাছে গিয়ে আঘাতটা যখন না পায়, সেক্ষেত্রে অনেকটাই আম ঝরে পড়া সম্ভাবনা অনেকটা কম থাকে। ঠিক স্যার, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম কিভাবে আমের গাছের বা আম বাগানের পরিচর্যা করব যাতে করে ভালো ফসল পেতে পারি। এই ফসল ফলার পরে সময় আসে ফসল সংগ্রহ করার, অর্থাৎ যখন চাষিরা ফাইনালি ফসলটাকে সংগ্রহ করবেন এবং বাজারজাত করবেন। এই সংগ্রহ কখন করবেন, কিভাবে বুঝবেন যে কখন আম পরিপক্ক হয়েছে বা সংগ্রহ করার মতো হয়েছে? হ্যাঁ, এটা তো জাত অনুযায়ী দেখুন, একটা রয়েছে বিভিন্ন প্রজাতির আম, তাদের নির্দিষ্ট প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়স থাকে, যে ফুল ফোটার পর থেকে বা গুটি আসার পর থেকে কতদিন লাগবে তার ম্যাচিউর হতে বা পরিপক্ক হতে, সেটা একটা দিক। সেটা আমরা সবাই সেইভাবে দিন গুনে ক্যালেন্ডার করে সবার পক্ষে সম্ভব নয়। যারা রেগুলার চাষ করেন তাদের একটা ধারণাও হয়ে যায়। আর ইন্ডিকেশন হচ্ছে, বাইরে থেকে লক্ষণ হচ্ছে যে আমগুলো যখন তার ঘন সবুজ রং থেকে আস্তে আস্তে উপরের দিকটা, অর্থাৎ কাঁধের দিকটা, সেটাকে শোল্ডার রিজিয়ন বলে, বোটার চারপাশে কাঁধের দিকটা যেদিকে রোদের দিকটা থাকছে, সেই শোল্ডার রিজিয়নগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হলুদ রং ধারণ করে। কোথাও কোথাও কিছু লাল রং রয়েছে, সিঁদুরের আম বলে বিভিন্ন প্রজাতিও রয়েছে, সেগুলো সিঁদুর ছোটবেলা থেকেই থাকে, কিন্তু সেই কালারটাও বয়সের সঙ্গে সঙ্গে প্রমিনেন্ট হতে থাকে। আর সবুজ আমগুলো আস্তে আস্তে তার ডিপ কালারটা, ডিপ সবুজটা আস্তে আস্তে ফেডেড গ্রিন হয়ে যায়, হালকা সবুজ হয়ে যায় এবং ইয়েলো কালার আসতে থাকে, তখনই বুঝতে হবে যে আম পরিপক্ক হয়েছে। এবং চাষি ভাইরা আরেকটা তাদের পদ্ধতি রয়েছে, তারা সেই আম দুই একটা তাদের যখন মনে হয়েছে যে আমগুলো বোধহয় পরিপক্ক হয়ে গেছে, তখন দুই একটা আম পেরে তারা জলের মধ্যে ডুবিয়ে দেন। যদি একদম ম্যাচিওর হয়, সেটা খুব কম্প্যাক্ট হয় আমগুলো, তখন জলের মধ্যে ডুবে যায়। তা সেভাবেও তারা অনেকটা আন্দাজ করতে পারেন। আর বেশিরভাগ চাষি ভাইরা তারা যখন পরিপক্ক হয় জলের মধ্যে ডুবে যায়, যদি পরিপক্ক না হয় তাহলে জলে ভেসে থাকে, সম্পূর্ণ আমের জলের মধ্যে ডুবে গিয়ে ভেসে থাকে, কিন্তু নিচে পড়ে যায় না। এটা একটা ইন্ডিকেশন। আর যারা চাষ করেন তারা বেশিরভাগ আমরা কালার দেখেই বুঝতে পারি যে এই সময়ে আমটা পরিপক্ক হয়েছে। জাত ভেদে তার সময় কম বেশি হয়, বিভিন্ন জাতের আম তাদের বয়সের সঙ্গে সঙ্গে কম হয়, সেটা একটা দিক। আর যদি আমরা কাঁচা অবস্থায় বিক্রি করতে চাই, তখন তার তো আমাদের বাজার দেখে তার কতটা গ্রোথ হয়েছে, তখন আমাদের পয়সার কথা ভাবতে হবে যে আমটা অন্তত 50% বা 60%, 70% আম গ্রোথ হয়েছে, সেই সময় থেকে আমরা শুরু করে ম্যাচিওর হওয়া পর্যন্ত কাঁচা আমের বাজার থাকলে সেটা পেরে নেওয়া যেতে পারে। সেটা বাজারের উপর নির্ভর করে আমরা আমটাকে চয়ন করি। অমলবাবু, এই যে আম কিভাবে পরিপক্ক হয়েছে স্যার বললেন, যে কিভাবে আপনারা বুঝবেন, আপনারা নিজেরাও সেটা করে থাকেন। এবার আমটাকে যে পেরে নিয়ে সেটাকে যে বাজারজাত করবেন বা সেটাকে যে প্যাকিং করে পরিবহনের জন্য দেবেন, সেই ক্ষেত্রে কোন কোন সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, আপনি যদি একটু পরিষ্কারভাবে বলেন। প্রথমে ধরুন, যখন আমটা গাছ থেকে পাড়া হবে, তখন মানে যাতে করে মানে পাড়া হবে, হাত দিয়ে তো পাড়া সম্ভব নয়। ধরুন গাছ, সে ছোট গাছ আপনি বাড়িতে সেই ছাদ বাগানে সম্ভব, কিন্তু যে ধরুন একটা বাগান তৈরি করেছে, সেই বাগানে তো ওইভাবে না, নেট দিয়ে পাড়তে হয়, জালের সাহায্যে পাড়তে হয়। এবং এই জালটাকে বারবার আগুনের তাপে ওই আটাটা ওর গায়ে জড়িয়ে যায়, ওই আটাটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে পরে ওই আমের উপরে, বিশেষ করে ল্যাংড়ার আমের উপরে একটা মানে পাউডার থাকে, ওই পাউডারটা তাহলে মানে রাখতে পারলে ওর দামটা ভালো পাওয়া যাবে। আর হিমসাগর, এর খোসা মোটা, এরা তাড়াতাড়ি পচে যায়, কিন্তু
এদের সব কিছু সহ্য করার ক্ষমতা, মানে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার, মানিয়ে নেওয়ার লড়াই ক্ষমতা। করার এদের ক্ষমতা প্রচণ্ড, যেটা ল্যাংড়া আমের নেই বা অন্যান্য অনেক আমেরই নেই। যেমন পেয়ারা ফুলি, তারপরে গোলাপ খাস, এদের কিন্তু সহ্য শক্তি অনেকটাই বেশি। এরা গাছে থেকে এদের রং হয়, হয়ে এদের বাদুড়ে একটা বড় আক্রমণ করে, কারণ বাদুড় মনে করে ও বোধহয় পেকে গিয়েছে। কিন্তু আচ্ছা, আচ্ছা। গোলাপ খাসের তো খুব ভালো রং হয়, বা সরি খাসের ভালো রং হয়, তো ও দেখেও মানে তার থেকেও বাদুড়ের জন্য একটু আলো বা তোমার ওই পটকা, মানে বাঁশ ফাটিয়ে বাজানো, টিন বাজানো, এ দিয়েও মানে ইয়ে করা হয়, ওদেরকে একটু তাড়ানো হয়। তাছাড়া আমের মানে সব আম তো একসঙ্গে পাকে না, বিভিন্ন আমি আম বলতে চাইছি যদি আপনি এই প্যাকেজিং এবং পরিবহন এই হ্যাঁ। বিষয়টা একটু যদি বলেন যে মানে কিভাবে প্যাকিং করবেন, প্যাকিংটাই- কিভাবে সেটাকে মার্কেটে প্যাকিং নিয়ে যখন যাওয়া হবে। মানে করা হবে তখন ঝুড়িতে বেশ তলায় দিয়ে মানে প্রথমে আমের পাতা দিয়ে, তার উপর কাগজ দিয়ে, তার উপর মানে স্তরে স্তরে আমগুলো সাজাতে হবে। এবং পাড়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যে যাতে আমটা মানে মাটিতে পড়ে মানে ছেঁচে না যায়, আচ্ছা। সেটাকে আলাদা করে ফেলতে হবে, কারণ ওই ছেঁচা আমও কিন্তু বিক্রি হবে। ওরা যারা আমসত্ব করবে, এরা কিন্তু ওই ছেঁচা আম ওরা নেয়। তা যাই হোক, সেই মানে এইভাবে আমাদের ওখানে সাধারণত কাঁচা আমটাই মানে পাকিয়ে না, আমরা কাঁচা আমটাই বেশি মানে বাজারজাত করি করার আর কি। চেষ্টা করেন স্যার। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি একটুখানি বলি, সেটা হচ্ছে আপনি যেটা জানতে চেয়েছিলেন যে পাড়ার সময় সতর্কতামূলকভাবে অলৌ বলেছেন অনেক কথা, তার সঙ্গে একটু যদি জুড়ে দিই যে আমটাকে বোটা সহ যদি পারা যায়, কারণ সেটা সাধারণত খুবই ভালো হয়, খুব ভালো হয়, খুব কারণ ভালো হয়। বোটা সহ পারলে পরে বোটা দিয়ে বেশিরভাগ জীবাণুটা কিন্তু আমের মধ্যে ঢুকে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে আমটাকে নষ্ট করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটু বোটা সহ যদি আমরা কাটিং, তেমনি যেটা নেটের কথা বলেছেন, সেই নেটটা আমরা কেটে যদি বোটা সহ পারতে পারি নেটে করে, যাতে কোনো আঘাত না লাগে, ক্ষত না হয়, তাহলে সেখান দিয়ে আম বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করে এবং আমটা তাড়াতাড়ি পচে যায়। তার সঙ্গে সঙ্গে আমটা পাড়ার পর যদি আমরা অল্প হালকা গরম জলে, অর্থাৎ যে গরম জলটা আমি হাত ঢুকিয়ে আমি সহ্য করতে পারবো, মোটামুটি 45-50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেই আলোর সেই গরমটা আমরা হাত দিয়ে সহ্য করতে পারি। আমরা তো আর সবসময় সবার পক্ষে থার্মোমিটার দিয়ে মাপা সম্ভব নয়, তাহলে ওই হালকা গরম জলে যদি আমটা পেরে তার সঙ্গে সঙ্গে আমরা ধুয়ে নিই, তাহলে ওই যে আঠা বেরিয়ে আম যেখানে আঠাটা লেগে যায় সেখানে কিন্তু কিছু জীবাণু জন্মায় এবং সেই জায়গাটা রং হয় না, আম সুন্দর রং আসে না, ওই জায়গাটা খারাপ হয়ে থাকে, দেখতে খারাপ লাগে। আর হচ্ছে আমের লাইফটা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ এর গায়ে যে সমস্ত জীবাণু বাগানে লেগে রয়েছিল বা ট্রান্সপোর্টের সময় একটা আমের গাছ থেকে আরেকটা সময় লেগে যাবে, তাহলে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় এবং আমের লাইফটা বেড়ে যায়। অর্থাৎ আমটা আমি ট্রান্সপোর্ট করি অথবা বিক্রয় বিপণনের সময় বা বাড়িতে খাবার জন্য রাখতে গেলে তার লাইফটা কিন্তু 3-4 দিন বেড়ে যায়। আচ্ছা স্যার, এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা জানবো যে এই যে রসালো বা পাকা ফল হিসেবে আমের যথেষ্ট কদর রয়েছে, কিন্তু এই যে ফলন আমের বেশি হয়েছে, সেক্ষেত্রে কি বাজারে এর দাম কিছুটা কমে যেতে পারে? এবং তার সাথে জানবো যে আম তো সারা বছর পাওয়া যায় না, সারা বছর আমের স্বাদ পেতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, একটু সংক্ষেপে আমরা জেনে নেব বিষয়টা। ঠিকই বলেছেন, আমও বলেছেন যে এবছরে আমের ফলন বেশি, প্রাকৃতিক কারণেই আম ফলন বেশি হয়েছে। তা সেই বেশি ফলন যখন একসঙ্গে বাজারে আম উঠে আসে, সমস্ত আম একসঙ্গে পেকে যায়, তখন স্বাভাবিকভাবেই দাম কমে যায়, চাষিরা সেই দামটা পান না। তা এর জন্য আমরা কিছু কিছু মানুষকে অলরেডি তারা করতে শুরু করেছেন। আমরা বলবো যে কাঁচা অবস্থায় আমের কিছুটা দাম থাকে, যে সমস্ত ভ্যারাইটিগুলো কাঁচা অবস্থায় বিক্রি করা সম্ভব হয়, সেই কিছু আম কাঁচা অবস্থায় বিক্রি করে দিতে হবে, তাহলে কিছুটা পয়সা এখান থেকে আমাদের পাওয়া যাবে। এবং এই কাঁচা আম বিক্রির জন্য কিন্তু বিশেষ কিছু পরিবহন বা সতর্কতা অবলম্বন করতে হয় না। তারপরে আম যখনই ম্যাচিউর হতে শুরু করবে, ঠিক শুরু হতে হতেই যখনই কালার ফেড হতে শুরু করবে, সেইখান থেকে কিন্তু আমটা পেরে নিতে হবে এবং ধাপে ধাপে আম পাড়তে হবে। উপরের দিকের আমগুলো, বাইরের দিকে যেখানে রোদ লাগে সেই আমগুলো কিন্তু প্রথমে কালার হয়, তার গ্রোথও বেশি হয়, সেই আমগুলোই প্রথমে পেরে নিতে হবে। একদম সিজনের প্রথম দিকে যখনই একটু কালার আসবে তখন পেরে নিতে হবে। তাহলে আমরা এই যে হারভেস্টের টাইমটা, অর্থাৎ আম চয়ন করার সময়টা যদি আমরা বাড়াতে পারি, তাহলে ধাপে ধাপে আমরা করতে পারবো।
আর তাছাড়া যদি আমরা বিভিন্ন প্রজাতির আম লাগাতে পারি, একটা বাগানে কমপক্ষে 2 ধরনের বা 3 ধরনের, যেমন আর্লি ভ্যারাইটি আমাদের এখানে বিভিন্ন ধরনের গোলাপ খাস, সরি খাস, এগুলো বাজারে প্রথম আসে। তখন হলুদ রঙের আমরা দেখতে পাই প্রথম সরু সরু লম্বা লম্বা আম। তো সেই আমগুলো যদি আমরা তোতাপুরি, তাই এইগুলো যদি আমরা, পেয়ারাফুলি, এগুলো যদি আর্লি লাগাই তাহলে আমরা কিছু আম আগে বিক্রি করে দিতে পারবো। তারপরে যেমন আসে আমাদের হিমসাগর, তারপরে আসে ল্যাংড়া, তারপরে আসে ফজলি, আশিনা ইত্যাদি ভ্যারাইটি। এছাড়াও কিছু অফ সিজনের আম রয়েছে। তা আমাদের বাগানে কিছুটা যদি আমরা অফ সিজনের আম লাগাই, অর্থাৎ যেটা আমাদের নর্মাল সিজন পার হয়ে যাওয়ার পরে সেগুলো বেশিরভাগই কাঁচা অবস্থায় বিক্রি করা যায়, তাহলে আমরা এইভাবে যদি ভাগ করে ফেলি সেটা কিছুটা আমরা আমাদের ক্ষতিটা কমাতে পারবো। আরেকটা যেটা আপনি বললেন, সত্যি সত্যি আম, আমরা জানি এত সুস্বাদু আম অমৃত ফল, তা এই ফলকে আমরা সারা বছরই এখন এনজয় করতে পারি, খেতে পারি। তার জন্য প্রক্রিয়াকরণ করে রাখা হয় বিভিন্নভাবে। আমের রস, পাকা আম বা আমের কোয়ালিটি, যে সমস্ত আমের ফ্লেভার ভালো, সেই আমগুলো দিয়ে আমরা আমের বিভিন্ন ধরনের ফ্রুটি বা এই জাতীয় খাবার যেগুলো বাজারে পাওয়া যায় সেই সব আমরা বানাতে পারি। আমের জুস হিসাবে বিক্রি হতে পারে, অথবা আমের বিভিন্ন ধরনের কাঁচা আম দিয়ে আচার, তারপরে বিভিন্ন আপনার চাটনি জাতীয় এরকম বস্তু আমরা এখন বাজারে কিনতে পাই সারা বছর ধরেই। তো সেইভাবেও কিছু আম যদি আমরা আগে এরকম প্রসেসিং করে ফেলি তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং অমলবাবুকে যে আজকে আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আম বাগানের পরিচর্যা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম। কৃষি দর্শন অনুষ্ঠান নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা দূরদর্শনের পর্দায়, অথবা আমাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন।